আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ, আরজিকর কাণ্ডের পর সবথেকে চর্চিত নাম, সেই সন্দীপ ঘোষকে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ দ্বিতীয় দফায় দ্বিতীয় পর্যায়ে ফের জিজ্ঞাসাবাদ করতে চলেছেন সিবিআই গোয়েন্দারা। পিছনের গেট থেকে তিনি এলেন। সন্দীপ বাবু, কথা বলবেন না? সরাসরি ছবিটা দেখাবো। সন্দীপ ঘোষ তিনি কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছেন। অর্থাৎ যে কথা তোমাকে বলছিলাম যে সন্দীপ ঘোষ তিনি কখন আসবেন, বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন। সরাসরি যে ছবি দেখা যাচ্ছে, সন্দীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে এসেছে পিছনের গেট থেকে তিনি এলেন। সন্দীপ বাবু, কথা বলবেন না? সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাইছেন গোয়েন্দারা, একই সঙ্গে সন্দীপ ঘোষকে প্রথম দফার পর দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করতে চলেছেন গোয়েন্দারা, তার কি প্রতিক্রিয়া আন্দোলনকারী পড়ুয়াদের জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের চার প্রতিনিধি, আবির দত্ত, হিন্দোল দে, সুকান্ত মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকার। আমি প্রথমে সুকান্ত তোমার কাছে চলে আসবো। কিছুক্ষণ আগেই সিজো কমপ্লেক্সে ঢুকেছেন সন্দীপ ঘোষ, ঢোকার সময় তিনি কি বললেন? দেখো, তিনি ঠিক 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সের পিছনের গেট থেকে ঢোকেন এবং একটি অ্যাপ ক্যাবে তিনি আসেন। গতকালকে তাকে 3টের সময় ডাকা হয়েছিল এবং প্রায় রাত পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ চলে। কখন তিনি বেরিয়েছেন বা তিনি আদৌ সিজিও কমপ্লেক্সেই রাত্রে ছিলেন কিনা, এটা নিয়ে একটা দীর্ঘ টাল বাহানা ছিল। সিবিআই তরফে কার্যত মুখে তারা কুলু পেটেছিলেন এবং আজকে সব জল্পনা শেষ হয়ে যায় যখন তিনি 10টা নাগাদ ফের সিজিও কমপ্লেক্সে আসেন এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে আজকে দ্বিতীয় দফায় তাকে ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই জিজ্ঞাসাবাদ পর্বের যে প্রক্রিয়া তা কিন্তু শুরু হবে। মূলত দুটো বিষয় গত কাল থেকে সিবিআই যারা আধিকারিক রয়েছেন যে দুটি বিষয় তার বয়ান নেওয়ার চেষ্টা করছেন। এক, যে ঘটনার দিনকে তিনি কখন বা কার কাছ থেকে প্রথম তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা জানতে পারেন এবং সেটা জানার পরে তার কি প্রতিক্রিয়া ছিল, তিনি কি পুলিশকে ডেকেছিলেন এবং পুলিশের তরফেও তাকে প্রথম কি জানানো হয়েছিল মৃত্যু সম্পর্কে। তার কারণ সিবিআই আধিকারিকেরা দিন দুয়েক আগে যখন সোদপুরে তরুণী চিকিৎসকের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ করতে যায়, তার যখন বয়ান নেওয়া হয় তখন পরিবারের তরফেও কিন্তু সিবিআইকে বলা হয়েছিল যে শুক্রবার দিনকে 10:54 এবং তার ঠিক 1 ঘন্টা পরে দু দফায় নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে একজন ফোন করেন এবং বলেন যে তার মেয়ে প্রথমে অসুস্থ, পরবর্তীকালে তারা ফোন করলে তাদেরকে বলা হয় যে তার মেয়ে সুইসাইড করেছেন, অর্থাৎ আত্মঘাতী হয়েছেন। এই পরিপ্রেক্ষিতে এই যে বয়ান অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন, এই ব্যাপারে অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের জানা ছিল কিনা এবং ঘটনার পরে সন্দীপ ঘোষ ঘটনাস্থলে যদি গিয়েছিলেন কিনা, গেলেও তিনি দেহ দেখেছিলেন কিনা, কিংবা পুলিশের কাছ থেকে এই মৃত্যুর কারণ তিনি কি জানতে পেরেছিলেন, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন তার কাছে কি এসেছিল। এটা যেমন একটা দিক, তার একটা দিক হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘটনার যখন তদন্ত চলছে ঠিক সেই সময় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে যায় 3rd ফ্লোরের সেমিনার হলে ঠিক বাইরে একটা সংস্কারের কাজ। এক্ষেত্রে বাকি স্টাফদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই সংস্কারের কাজের পুরো অথরিটি হচ্ছে এই সন্দীপ ঘোষের, যেহেতু তিনি অধ্যক্ষ। বাড়ির বিল্ডিংয়ের কোনো তৈরি করা বা বিল্ডিংয়ের কোনো অংশ ভাঙা, এই ক্ষেত্রে একেবারে ডিসিশন নেওয়া হয় কিন্তু অথরিটির তরফে, অধ্যক্ষের তরফে। তিনি কি করে একটি ক্রাইম সিনের আওতায় থাকা একটা জায়গাতে সংস্কারের কাজ হচ্ছে সেই সংস্কারের পারমিশন তিনি দিলেন। এই যে সংস্কারের অর্ডার সেটা কবে পাস করেছিলেন, এই অর্ডার কি আগে থেকেই পাস করা ছিল নাকি তড়িঘড়ি পাস করা হয়েছিল, এই গোটা বিষয়টা তার থেকে জানা হবে। তার পাশাপাশি গতকালকে পর্যন্ত দু দফায় এই চেস্টের যিনি এইচওডি ছিলেন অরুণাভ দত্ত চৌধুরী, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। রাত্রে কারা কারা সেই চেস্ট ডিপার্টমেন্টের একেবারে অন কল ডিউটিতে ছিলেন, নাইটে কারা কারা ডিউটিতে ছিলেন, সেটা তার কাছ থেকে আগেই রোস্টার চাওয়া হয়েছিল। সেই সংক্রান্ত ব্যাপারেও তাকে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ ঘটনার রাত্রে কারা কারা ছিলেন এবং ঘটনার দিনকে অধ্যক্ষ হিসেবে তার কি ভূমিকা ছিল এবং এই একেবারে ক্রাইম সিনের কাছে একটা অভিযোগ উঠছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্যই কি সংস্কার করা হয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের কি ভূমিকা, এই রকম একাধিক বিষয় আজকেও তার বয়ান নেওয়া হবে। কালকে প্রায় রাত পর্যন্ত তার বয়ান নেওয়া হয় এবং আজকে দ্বিতীয় দফায় তাকে ডাকা হয়। যখন তিনি ঢোকেন, তাকে যখন প্রশ্ন করা হয় যে তাকে আজকে ডাকা হয়েছে কেন, তিনি তখন কিন্তু একটাই প্রশ্নের জবাব দেন যে একটা ভুয়ো প্রচার চলছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, অ্যারেস্ট করা হয়নি, তিনি সব রকমের সহযোগিতা করবেন। এখন দেখার যে আজকেই জিজ্ঞাসাবাদ পর্ব কতক্ষণ চলে। শোভেন, সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ চিকিৎসককে কারা খুন করলো, কারা ধর্ষণ করলো, মূল দোষীদের খুঁজে বের করাটা যেমন এই মুহূর্তে চেষ্টা করছে সিবিআই, তার পাশাপাশি আনুষঙ্গিক একাধিক বিষয় রয়েছে, যার মধ্যে অন্যতম অভিযুক্ত এই সন্দীপ ঘোষ। আন্দোলনকারী পড়ুয়ারা অভিযোগ করছে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, কিন্তু তাকে এই জিজ্ঞাসাবাদের পর আন্দোলনকারী পড়ুয়াদের কি প্রতিক্রিয়া সরাসরি জানবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছে আরজিকর মেডিকেল কলেজ থেকে। সন্দীপ,
গতকাল 7 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ দ্বিতীয় দফায় কিছুক্ষণের মধ্যে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চলেছেন গোয়েন্দারা। কি প্রতিক্রিয়া আন্দোলনকারী সেই পড়ুয়াদের? স্বাভাবিকভাবেই তারা এটাই প্রত্যাশা করছিলেন এবং সেই প্রত্যাশাটাই বাস্তবায়িত হয়েছে। আমি তাদের সাথে কথা বলে নেব। কিঞ্জল রয়েছেন আমার সঙ্গে। গতকাল একটা লম্বা সময় আপনাদের প্রাক্তন প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। রীতিমতো নাটকীয়ভাবে তাকে নিয়ে আসা হয়েছে সিজিও কমপ্লেক্সে এবং তারপর মাঝরাত পর্যন্ত জেরা। আজকে আবার তাকে ডাকা হয়েছে, তিনি এসেছেন। আপনাদের প্রতিক্রিয়া? দেখুন, আমাদের প্রতিক্রিয়া বলতে এখানে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। আমাদের দাবি যেগুলো আছে সেগুলো আমরা চাই যে এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনার পেছনে কারা কারা আছে তার জন্য যাকে যাকে তদন্ত করা দরকার, যেভাবে তদন্ত করা দরকার সেটা হোক। নির্দিষ্টভাবে সন্দীপ ঘোষ মানে প্রাক্তন প্রিন্সিপাল, তার ভূমিকা নিয়ে আপনাদের মধ্যে সংশয়টা তৈরি হয়েছে কেন? কোন কোন জায়গায় আপনাদের সন্দেহ? দেখুন, মানে সন্দেহ বলতে, দেখুন সন্দেহ মানে এটা আমাদের সন্দেহ না, এটা সবারই সন্দেহ। মানে উনি যখন ছিলেন সেই সময় এই ঘটনাটা ঘটেছে, সেই দায়টা তো ওনাকে নিতে হবে। মানে সেই দায়টা মানে কেন হলো, কী জন্য হলো, এই প্রশ্নের উত্তর তো কে দেবে? উনিই দেবেন। সেই জায়গা থেকেই আমার মনে হয় তদন্ত যেভাবে চলছে, দেখা যাক কি হয়। আমার মনে হয় মানে যারা এর পেছনে আছে তাদের সবার নাম সামনে আসা উচিত। দায় নিয়ে তো উনি পদত্যাগ করেছেন। না, দায় নিয়ে পদত্যাগ করেননি উনি। দায় নিয়ে উনি পদত্যাগ করেনি। আপনারা যদি ওনার বিবৃতিটা শোনেন, উনি কিন্তু দায় নিয়ে কোনো কথা বা কিছু বলেননি। তো সেই জায়গাটাই আমরা জানতে চাই, সেটাই এখন জানতে চাই। এবং আমাদের আরও যা যা দাবি আছে, যে মানে ওই এক্স প্রিন্সিপাল বা যিনি এমএসডিপি ছিলেন তখন বা অ্যাসিস্ট্যান্ট সুপার, তারা যেন ইন ফিউচার কোনোরকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বা কোনোরকম কোনো অথরিটিতে না থাকে। আপনারা একটা টিম ফর্ম করেছেন, প্রায় 31টা হাসপাতাল মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের স্বাক্ষর করা। হ্যাঁ। তা সেই কমিটিটার কাজ কি থাকবে বা সেই ফোরামটার কাজ কি থাকবে? সেই ফোরামটা, আমাদের যেই আন্দোলনটা, তো আমরা একটা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা শুরু করেছি। এখানে মানে জনমত নির্বিশেষে বিভিন্ন ডাক্তারের বিভিন্ন পলিটিক্যাল মতামত থাকে, কিন্তু এই সব কিছুর বাইরে গিয়ে সবাই আমরা একসাথে এইখানে একত্রিত হয়েছি মানে মঞ্চটাতে, এবং এই মঞ্চটাতে আমরা একটা কমিটি ফর্ম করেছি এবং সেই কমিটি এখন থেকে আমাদের এই আন্দোলনটা আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা আপনাদের বক্তব্য আদালতের সামনে তুলে ধরার জন্য একটা লিগ্যাল টিমও বানিয়েছেন। হ্যাঁ, আমাদের এই কমিটি থেকেই একটা লিগ্যাল টিম ফর্ম করা হয়েছে এবং সেখানে একজন উকিলও এসেছেন। আমি এখন নামটাও ঠিক মনে নেই, এবং উনি এটাও বলেছেন যে উনি স্বইচ্ছায় আমাদের সাথে লড়বেন। বুঝতে পারছো, একদিকে আইনি লড়াইয়ের প্রস্তুতি, একদিকে আন্দোলনকে আরো জোরদার করার প্রস্তুতি, অন্যদিকে প্রাক্তন প্রিন্সিপাল জি কর মেডিকেল কলেজ হাসপাতালের সন্দীপ ঘোষ, তাকে জিজ্ঞাসাবাদ, এই সবটা নিয়ে কিন্তু তাদের পরবর্তী যে কর্মসূচি তার একটা রূপরেখা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা।